বাহ্যিকভাবে আমার জীবনে কিছুই নেই। পদে পদে হেরে যাওয়া এক পরাজিত সৈনিক আমি, যে আজও অনবরত লড়ে যাচ্ছি নিজ জীবনযুদ্ধে। তবে এই লড়াই, এই জীবনযুদ্ধের উদ্দেশ্য আমার বেঁচে থাকা নয়, বরং আমার আফসোসের পরিমাণ কমানো। তাই ফেলে আসা অতীতের বিভৎস স্মৃতিগুলোকে কবর দিয়ে আমি উঠে দাঁড়ালাম। সময় কাটতে লাগলো, আমি সেরে উঠতে লাগলাম। মনে হলো টানেলের শেষ প্রান্তে থাকা আলোটার অস্তিত্ব এখন আমিও অনুভব করছি। ভাবলাম যা খারাপ হওয়ার তার সবটুকু তো হয়েই গিয়েছে, এর চেয়ে খারাপ আর কী বা হতে পারে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি ভুল ছিলাম আবারও নতুন স্বপ্ন দেখার সাহস করা। কেননা জীবনে যখনই আমি শূন্য থেকে উপরে উঠতে গেলাম, তখনই যেন নেচারের অপ্রতিরোধ্য এক ফোর্স তার এক ছাপটায় আমাকে -1-এ নামিয়ে দিল, পৌঁছে দিল শূন্যেরও নিচু জায়গায়। ম্যাস ও পপকর্ন ফিল্মের ধারাবাহিকতা থেকে বেরিয়ে ঠিক এমন একটা গল্প নিয়েই গত বছর মুক্তি পায় গডজিলা -1, যা বলা যায় এযাবৎকালের গডজিলা চরিত্রের সবচেয়ে রিয়েলিস্টিক অ্যাডাপ্টেশন। সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্থান অতি পরিচিত নিউক্লিয়ার ওয়ারে বিধ্বস্ত জাপান। নিজ ইতিহাসের সবচেয়ে নারকীয় অধ্যায় সাক্ষী হওয়ার পর যারা ক্ষণ গুনছে এর শেষ হওয়ার, সেদিন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির দিন। জাপানের ওডো আইল্যান্ডে নিজ যুদ্ধবিমান ল্যান্ড করা এক পাইলট, যার নাম কুচো শিকিসামা। জরুরি অবতরণ ভেবে সেই প্লেন ঠিক আছে কিনা তা চেক করতে থাকে সেই আইল্যান্ডে কর্তব্যরত নেভির ইঞ্জিনিয়ারিং দল। প্লেন চেক করে পাইলটের কাছে যায় এক ইঞ্জিনিয়ার এবং স্যালুট ঠুকে বলে, আপনি কি শিকিসামা? আমি সুকুবা নাভাল এয়ার কোর্পসে কর্মরত আছি, আমার নাম টাশিবানা, আমাকে চিনতে পারছেন? শিকিসামা বলে, অবশ্যই, আমি আপনার কাছে এখনও ঋণী। টাশিবানা বলে, আপনি এই ডিফেক্টিভ বিমানটা যেভাবে প্রপার রানওয়ে ছাড়াই ল্যান্ড করালেন, এটা আমাকে মুগ্ধ করেছে। আপনি অনেক দক্ষ একজন পাইলট। এটা শুনে চেহারা অনেকটাই ফ্যাকাশে হয়ে যায় শিকিসামার, যা দেখে টাশিবানার মনে খানিকটা সন্দেহের উপদ্রব হয়। সে বলে, আপনার প্লেনে কোনো যান্ত্রিক ত্রুটি আমরা পাইনি। অর্থাৎ এখানে ইনডিরেক্টলি টাশিবানা শিকিসামার কাছে তার এখানে আসার কারণটা জানতে চায়। তবে স্পষ্ট উত্তর না দিয়েই শিকিসামা তার সামনে থেকে চলে যায়, যাতে করে শিকিসামার এখানে আসার কারণটা বুঝে ফেলে টাশিবানা। শিকিসামার চেহারায় থাকা রিগ্রেট দেখে সে বুঝে নেয় যে নিজ দলের মধ্যে একমাত্র সেই জীবিত আছে, বাকি সবাই যুদ্ধের করুণ পরিণতি বরণ করেছে। তাই শিকিসামাকে আর এ বিষয়ে ঘাটাতে যায় না টাশিবানা, বরং তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমি তোমার পক্ষে, তোমার মতো মানুষ আমাদের আরও দরকার। নিশ্চিত পরিণতি জানা থাকার পরেও কেবল অর্ডার ফলো করতে গিয়ে তথাকথিত সম্মানজনক মৃত্যুর আসলেই কোনো মানে হয় না। যা শুনে শিকিসামাও খানিকটা স্বস্তি পায় এবং দীর্ঘশ্বাস নিয়ে যা ঘটেছে তাকে পিছনেই রেখে আসতে চায়। যুদ্ধের দামামা তখন বন্ধ, অপেক্ষার পালা শেষ প্রহরে। কারণ রাতটা পোহালেই যে দীর্ঘদিন দূরে থাকা প্রিয় পরিবারের সাথে দেখা করতে পারবে তারা, ফিরে যাবে অতি পরিচিত নিজেদের আবাসস্থলে। রাত্র তখন গভীর, প্রকৃতি যেন তার শুনশান নীরবতায় ঢেকে নিয়েছে গোটা আইল্যান্ডকে। তখনই হঠাৎ বেজে উঠল বিপদ সংকেত। তড়িঘড়ি করে সবাইকে অস্ত্র রেডি করতে বলল কর্তব্যরত ইঞ্জিনিয়াররা। টাশিবানা এসে বলল, কী সমস্যা? এটা কি কোনো অ্যানিমেটেড? সবাই বলল না, তবে মনে হচ্ছে খুব বড় একটা কিছু এদিকে ধেয়ে আসছে। আবারও কি তবে আমেরিকার নতুন কোনো অস্ত্র? তবে তখনই সবার চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করে দেয় এক বিকট গর্জন, যেই গর্জনে কেঁপে ওঠে ওডো আইল্যান্ডের মাটি। অতঃপর টাওয়ারে থাকা একজন যেই না বিচের দিকে লক্ষ্য করে লাইট মারে, তখনই সবার চোখের সামনে প্রতীয়মান হয় ডাইনোসর সদৃশ এক বিরাট বিভীষিকাময় দানব। ওডো আইল্যান্ডের বুকে সশরীরে উপস্থিত, এক নিমিষেই সবকিছু তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখা গডজিলা। যাতে করে যুদ্ধের ক্ষত না শুকোতেই ঘটে গেল আরেক ট্র্যাজেডি। এতদিন গোলাবারুদের তাণ্ডব বুক পেতে নেওয়ার পর যেই না একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার প্রতীক্ষা, ঠিক তখনই প্রকৃতির অপ্রতিরোধ্য এক ফোর্স এসে সেই জায়গা পূরণ করে নেওয়া। তবে এবার যেন দ্বিগুণ হলো শিকিসামার রিগ্রেটের পাল্লা। কেননা রাতে গডজিলার তাণ্ডব থেকে বেঁচে ফিরে পরের দিনের সকাল দেখা সৌভাগ্য হয়েছিল কেবল শিকিসামা ও টাশিবানার। তবে সেই রাত্রে দলের একমাত্র শুটার হওয়ার কারণে শিকিসামাকে তার প্লেনে থাকা গান দিয়ে গডজিলাকে শ্যুট করতে বলেছিল টাশিবানা। কিন্তু গডজিলার রুদ্রমূর্তি দেখে ঘাবড়ে গিয়ে আর অস্ত্র চালানোর দুঃসাহসী সে দেখাতে পারে না। তাই এতগুলো মানুষের মৃত্যুর জন্য এবার শিকিসামাকেই দায়ী করে টাশিবানা। কেননা তার ধারণা যে সেই মুহূর্তে শিকিসামা অস্ত্রটা চালালে আজ এতগুলো মানুষকে প্রাণ হারাতে হতো না। তাই তাকে ইচ্ছামতো তিরস্কার করে টাশিবানা এবং জাহাজে ফেরার পথে শিকিসামাকে একটা খাম দিয়ে রাগে তার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় সে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয়। নিজ পুরনো ঠিকানা টোকিওতে ফিরে আসে শিকিসামা। ফিরে এসে দেখে সেই অতি পরিচিত নিজ এলাকা, নিজ বাড়ি সব কিছুই এখন ধ্বংসস্তূপ। তখনই তার দিকে দৌড়ে আসে এক প্রতিবেশী, যার নাম সুমিকো। সে তাকে বলে, তুমি কিভাবে বেঁচে ফিরলে? তুমি না কামিকাজে পাইলট ছিলে? কোনো উত্তর দেয় না শিকিসামা। তখন সুমিকো বলে, তোমার সাহস কিভাবে হলো নিজের মুখ দেখানোর? তোমার মতো কাপুরুষদের জন্যই আজকের এই দশা। তোমরা তোমাদের কাজ ঠিকঠাকভাবে করলে আজ আমার বাচ্চাদের মরতে হতো না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শিকিসামা। তবে তখনই তার মনে পড়ে নিজ মা বাবার কথা। তাই সাহস জুগিয়ে এসে সুমিকোকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন আমার মা বাবা বেঁচে আছে কিনা? সুমিকো বলেন, না,
এখানের কেউই বেঁচে নেই। এটা শুনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ বাড়ির সামনে বসে পড়ে শিকিসামা। অনেকটা সময় পর হাতে থাকা খামটা খুলে দেখে। দেখতে পায় সেখানে রয়েছে তার মার দেওয়া একটা চিঠি, যেখানে সে বলছে, আমার প্রিয় ছেলে, সুস্থভাবে ফিরে এসো। গড়ালো আরও একদিন, এলো আরও এক নতুন সকাল। যুদ্ধের ধকল কাটিয়ে সবাই এখন নতুন করে শুরু করার প্রত্যাশায় এক স্টলের সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল শিকিসামা। হঠাৎই তার কানে এলো, চোর, চোর পালাচ্ছে, ওকে আটকাও। শিকিসামার সামনে এলে দেখা গেল সেই চোর আসলে অল্প বয়সী এক মেয়ে, যার কোলে রয়েছে একটা ফুটফুটে বাচ্চা। সে কিছু না ভেবেই বাচ্চাটিকে শিকিসামার কোলে দিয়ে দেয় এবং অন্য পথে দৌড় লাগায়। অনেকটা সময় তাকে নিয়ে বসে থাকে শিকিসামা, কিন্তু সেই মেয়ে আর ফিরে আসে না। তাই সে বাচ্চাটিকে সেখানে রেখেই চলে যেতে চায়, কিন্তু নিষ্পাপ বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে তাকে রেখে যেতেও পারে না শিকিসামা। তাই তাকে নিয়েই সে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎই সেই মেয়েটা লুকানো থেকে বেরিয়ে আসে। তখন শিকিসামা বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? মেয়েটি বলে, তুমিই তো এমন জায়গায় বসেছিলে যে আমি তোমার সামনে যেতে পারিনি, লোকরা তো আমাকে দেখে ফেলতো। অবাক হয়ে শিকিসামা বলে, তুমি এতক্ষণ এখানে লুকিয়েছিলে? মেয়েটি বলে, হ্যাঁ, তুমি উঠে এলেই বাচ্চাটিকে নিয়ে আমি চলে যেতাম। তখন বাচ্চাটিকে মেয়েটির কোলে দিয়ে চলে যেতে থাকে শিকিসামা। হঠাৎ পিছন থেকে মেয়েটি জিজ্ঞাসা করে, তুমি তোকে এতক্ষণে ছেড়ে দিলেও পারতে, কেউ তো জানতো না। শিকিসামা বলে, এমন জায়গায় একটা ছোট বাচ্চাকে ফেলে আসা যায়? তুমি কি মজা করছো? এই বলে সে চলতে থাকে এবং থাকার জায়গা না থাকায় সেই মেয়েটিও শিকিসামার পিছনে, যাতে করে উপায়ন্তর না পেয়ে তাকে নিজ বাসায় নিয়ে আসে শিকিসামা এবং বলে, কেবল আজ রাতটাই, কিন্তু কালকে কিন্তু তুমি চলে যাবে। তোমার স্বামী কোথায়? সেও কি আর্মি ছিল? মেয়েটি বলে, আমাকে দেখে কি মনে হয় আমার স্বামী থাকতে পারে? শিকিসামা বলে, তাই নাকি? তাহলে এই বাচ্চা কার? মেয়েটি বলে, বিমান হামলার সময় বাচ্চাটির মা মারা যায়। মৃত্যুর আগে সে আমার কাছে অনুরোধ করে আমি যেন বাচ্চাটিকে অ্যাডপ্ট করি। শিকিসামা বলে, তার মানে বাচ্চাটির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তুমি কি বোকা? তোমার কি এখন বাচ্চা দেখভাল করার অবস্থা আছে? মেয়েটি বলে, তাতে কি? তাই বলে তো আমি ওকে ছেড়ে আসতে পারি না। তখন শিকিসামা বাচ্চাটির নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে, ওর নাম আকিকো এবং আমার নাম নরিকো। পরিবারের কথা জিজ্ঞাসা করলে নরিকো শুরুতে কিছু বলে না। পরবর্তীতে শিকিসামার বাবা মার কথা জানার পর সে বলে, আমার বাবা মার পরিণতিও একই, তারাও মারা গিয়েছে। পরের দিন শুধু বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে প্রতিবেশী সুমিকো তাদের কিছু চাল দেয়। তবে শিকিসামা বুঝতে পারে যে এভাবে তো চলা যায় না। নিজে একা থাকলে না হয় কোনোভাবে দিন কেটে যেত, কিন্তু এখন এক অসহায় মেয়ে ও নিষ্পাপ একটি বাচ্চার পেটও যে তাকে চালাতে হবে। তাই প্রতিদিনই জব খুঁজতে বের হয় সে এবং একদিন একটা জবও পেয়ে যায়। যুদ্ধ চলাকালীন সমুদ্রে পড়ে থাকা মাইনগুলো নিষ্ক্রিয় করার কাজ। ঝুঁকিপূর্ণ হলেও এর হেলদি অ্যামাউন্ট দেখে শিকিসামা রাজি হয়। নরিকো আপত্তি করলেও সে বলে, আকিকোর কথা চিন্তা করো, আমি কাজটা পেলে যেই টাকা পাবো তা দিয়ে ওকে আমরা ভালোভাবে লালন পালন করতে পারবো। অতপর সেখানে জয়েন করে শিকিসামা, যেখানে তার সাথে আরও 3 জন ছিল, যাদের প্রধান ডক্টর নোডা, যিনি যুদ্ধের সময় নৌবাহিনীর জন্য অস্ত্র বানিয়েছিলেন। বাকি 2 জন হলো আকিৎসু এবং মিজিসামা। ডক্টর শিকিসামাকে বলে যে যুদ্ধের সময় আমেরিকা রেখে যাওয়া প্রায় 60,000-এরও বেশি মাইন এখনও সমুদ্রেই আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো আমেরিকান ম্যাগনেটিক মাইন। তাই আমাদের কাজ হলো কাঠের তৈরি এই বিশেষ বোট ও তাতে থাকা মেশিন গানের মাধ্যমে মাইনগুলোকে নিষ্ক্রিয় করা। পূর্বে এয়ার ফাইটিংয়ের অভিজ্ঞতা থাকায় কাজটিতে ভালোভাবেই মানিয়ে নেয় শিকিসামা। বছর পেরিয়ে যায়, সে রোজ বোটে যায়, মাইন নিষ্ক্রিয় করে, বিনিময়ে বেশ ভালো অঙ্কের টাকাও পায়। যাতে করে ছন্ন ছাড়া জীবন পিছনে ফেলে নরিকো আকিকোকে নিয়ে এখন বেশ গোছালো একটা জীবন তার। এভাবেই এক অপরিচিত মেয়ে ও তার কাছে থাকা আরেকজনের বাচ্চা ধীরে ধীরে একটা পরিবার হয়ে ওঠে। কেউ কারোর সাথে রিলেটেড না, কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে। তবে মনে মনে এখনও মাঝে মধ্যে নিজের পুরনো রিগ্রেট ও ওডো আইল্যান্ডের কথা ভুলতে পারে না শিকিসামা। প্রায় রাতে আচমকা ঘুম ভেঙে জেগে ওঠে। নিজের এখনের জীবনটা প্রায় তার কাছে স্বপ্ন মনে হয়। তার মনে হয় যেন সেও সেদিন সে ওডো আইল্যান্ডে মারা গেছে। তখন নরিকোর সান্ত্বনায় সে নিজেকে আবারও ফিরে পায়। তবে মূল ঘটনাটা সে এখনও নরিকো বা কারো সাথেই শেয়ার করে না। একদিন শিকিসামার বাসায় খেতে আসে তার সহকর্মী সেই 3 জন, যেখানে কথায় কথায় তারা জানতে পারে যে নরিকো আসলে শিকিসামার স্ত্রী না এবং আকিকোও তার মেয়ে না। কিন্তু কিভাবে তারা এক হলো, এই গল্পটা যেন সবার হৃদয় ছুঁয়ে যায়। তারা শিকিসামাকে নরিকোকে বিয়ে করতে বলে, কিন্তু কোনো এক কারণে শিকিসামা রাজি হয় না। যাতে করে মুখে প্রকাশ না করলেও মনে মনে অনেকটা কষ্ট পায় নরিকো, এবং কিছু সময় পরে সেও আলাদা জব শুরু করে দেয়। শিকিসামা আপত্তি করলে নরিকো বলে, অনেক তো হলো, এবার আমারও নিজের পায়ে দাঁড়ানো দরকার। তোমার উপর যেভাবে চাপ যাচ্ছে, এতে করে তোমার জন্য ভবিষ্যতে জীবনসঙ্গী পাওয়া তো অনেক কঠিন হয়ে যাবে। তাছাড়া আকিকোকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি সুমিকোকে বলেছি, উনি আকিকোর খেয়াল রাখবে। যাই হোক, এভাবেই চলছিল শিকিসামার জীবন। তবে হঠাৎ একদিন তার জীবনে যেন আবারও ফিরে আসে অতীতের সেই ট্রমা। সমুদ্রে থাকা অবস্থায় তাদের বোট তাড়া করে ওডো আইল্যান্ডকে মৃত্যুপুরী বানিয়ে দেওয়া সেই অতিকায় দানব গডজিলা। তবে এবার ট্রমা সামলে নিয়ে সাহস জুগিয়ে গডজিলাকে মেশিন গান দিয়ে ফায়ার করে শিকিসামা। তবে দেখে মেশিন গানের বুলেট বা প্রাণঘাতী মাইন থেকেও পুরোটাই ইমিউন এই মিথিক্যাল মনস্টার।
তাই এবার কৌশলে তার মুখের ভিতর একটা মাইন বিস্ফোরণ করে শিকিসামা, কিন্তু ড্যামেজ হলেও সাথে সাথেই আবার ঠিকও হয়ে যায় গডজিলার মুখের ক্ষত। সুতরাং বোঝা গেল যে গডজিলার উপরিভাগ যে কোনো অস্ত্র থেকে পুরোটাই ইমিউন। ভিতরের অংশ দুর্বল হলেও সেটাও আবার সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায়। তবে সেই মুহূর্তে শিকিসামাদের বোটকে বাঁচাতে সেখানে আসে আরেকটি যুদ্ধজাহাজ এবং অনেকগুলো মিসাইল ছুড়ে গডজিলাকে পানিতে তলিয়ে দেয়। যখনই তারা ভাবছিল যে গডজিলাকে হয়তো দুর্বল করে ফেলেছি, ঠিক তখনই পানির নিচ থেকে সেই যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মুখ থেকে হিটরে ছুঁড়ে মারে গডজিলা, যাতে করে বিকট এক বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই যুদ্ধজাহাজ এবং সেখানে থাকা সবাই মৃত্যুবরণ করে। এভাবেই নেচারের এক অপ্রতিরোধ্য ফোর্সের কাছে মানুষের এমন অসহায় আত্মসমর্পণ আরও একবার নিজ চোখে দেখে শিকিসামা। তাই সেই রাত্রে যেন আবার নতুন করে জেগে ওঠে তার ফেলে আসা সেই ট্রমা। এবং তখনই নরিকোর কাছে গডজিলা ও পূর্বের সকল কথা খুলে বলে সে। পরের দিন কাজে না গিয়ে বাসায় থাকে সে, তবে নরিকো নিজ কাজে শহরে যায়। তখনই বাসায় থাকা রেডিওতে শিকিসামা শুনতে পায় যে এবার গিনজা শহরের দিকে ধেয়ে আসছে গডজিলা এবং সেখানেই নরিকো গেছে। তখনই শহরের দিকে ছুট লাগায় শিকিসামা। তবে ততক্ষণে গিনজা সিটিতে শুরু হয়ে যায় গডজিলার তাণ্ডব। উঁচু উঁচু বিল্ডিং, মেট্রো, স্থাপনা ও বিপুল সংখ্যক মানুষকে খেলনার মতো উড়িয়ে দিতে থাকে সেই দানব। কাছ থেকে অবাক দৃষ্টিতে ধ্বংসলীলা দেখতে থাকে নরিকো। তখনই সেখানে এসে যায় শিকিসামা এবং নরিকোকে নিয়ে দৌড় লাগায়। কিন্তু ঠিক তখনই যেন হিরোশিমা ও নাগাসাকি আরও একবার রিক্রিয়েট হয় জাপানের বুকে। মুখ থেকে হিটরে ছুঁড়ে সেখানে আরও একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন ঘটায় গডজিলা। বোমের রেডিয়েশন আর সাউন্ড ওয়েভ যখন শিকিসামা নরিকোকে স্পর্শ করতে যায়, তখনই শিকিসামাকে ধাক্কা দিয়ে দুই বিল্ডিংয়ের মাঝে এক নিরাপদ স্থানে সরিয়ে দেয় নরিকো, যাতে করে শিকিসামা বেঁচে গেলেও সাউন্ড ওয়েভের ধাক্কায় ধ্বংসস্তূপের মধ্যে হারিয়ে যায় নরিকো। সাউন্ড ওয়েভের তাণ্ডব শেষ হলে শিকিসামা বাইরে আসে। এসে দেখে ধ্বংসস্তূপ গোটা গিনজা। থমথমে পুরো শহরে যেন প্রাণের অস্তিত্ব মেলা ভার। চারপাশ যেন পরিণত এক অমোঘ মৃত্যুপুরীতে। এবং ঠিক এই মৃত্যুপুরীর মাঝে প্রবল প্রতাপে দাঁড়িয়ে সেই অতিকায় দানব গডজিলা যেন দাঁড়িয়ে থেকে উপভোগ করছে নিজের সৃষ্ট ধ্বংসলীলা। গর্জন দিয়ে ভারী করে তুলছে জাপানের আকাশ বাতাস। তখনই যেন স্তম্ভিত ফিরি পায় শিকিসামা। মুহূর্তে এত কিছু হয়ে যাওয়ার পর গডজিলার রুদ্রমূর্তি দেখে একই সাথে রাগ, ক্রোধ এবং কিছুই করতে না পারার আক্ষেপে ফেটে পড়ে সে। কেবল তার দিকে তাকিয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করতে থাকে শিকিসামা। এতদিনের অকৃত্রিম এক সঙ্গীকে হারিয়ে যেন তার বুকে ঝড় বইতে থাকে। তবে কেবল বিয়োগশোকে চিৎকার করা ছাড়া যেন তখন আর কিছুই করার থাকে না তার, যেমনটা করার ছিল না সেই আঘাতে মারা যাওয়া বাকি 20,000 মানুষেরও। গিনজা শহরে গডজিলার এমন তাণ্ডবের পর নড়েচড়ে বসে জাপান। তবে দানবীয় এই মনস্টার থেকে দেশকে বাঁচানোর কোনো প্ল্যান করা থেকে যেন এখনও উদাসীন জাপান সরকার। তাই অনেক ভেবে গডজিলা হত্যার জন্য একই সাথে ঝুঁকিপূর্ণ ও দারুণ একটা প্ল্যান সাজান ডক্টর নোডা। নেচারের এই আনস্টপেবল ফোর্সকে যে মানব তৈরি কোনো অস্ত্র দিয়ে হারানো যাবে না, এটা এতক্ষণে সবাই বুঝে গেছে। তাই ডক্টর নোডা তাকে সমুদ্রের শক্তি দিয়ে ঘায়েল করার পরিকল্পনা করে। তৈরি করে কিলিং গডজিলা মিশন, যার রূপরেখা ছিল অনেকটা এমন যে ফ্রিয়ন ট্যাঙ্কের সাহায্যে গডজিলাকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হবে। যেহেতু দানবীয় এই মনস্টারের ওজনও প্রায় কয়েক হাজার টন, তাই ফ্রিয়ন ট্যাঙ্কের সাহায্যে তাকে পানির গভীরে টেনে নেওয়া হবে, যাতে করে একই সাথে গতি ও পানির তীব্র চাপের কারণে গডজিলা কোলাপস করে। তবে এভাবে কাজ না হলে প্ল্যান বিও রেডি ছিল ডক্টর নোডার। আর সেটা হলো গভীরে গিয়েও পানির চাপে যদি গডজিলা কোলাপস না করে, তাহলে তাকে আবারও ঝটকা টান মেরে উঠিয়ে নেওয়া হবে। সহজে বললে বিষয়টা এমন যে কোনো ওজনদার জিনিসকে যদি তার আপন গতিতে চলতে না দিয়ে কিছু একটা সাহায্যে খুব দ্রুত সময়ের মধ্যে পানির কয়েক হাজার ফুট গভীরে ডুবিয়ে দেওয়া যায় এবং পরবর্তীতে আবারও তাকে দ্রুত গতিতে তুলে আনা যায়, তাহলে পানির চাপে জিনিসটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। তাই গডজিলার মতো হেভিওয়েট জায়ান্টের জন্য ডক্টর নোডা ঠিক এমনই একটা প্ল্যান করে এবং শুধু মিজিসামাকে রেখে নিজের দলবল নিয়ে গডজিলার বিপক্ষে চূড়ান্ত যুদ্ধের পরিকল্পনা করে। অন্যদিকে নরিকোর মৃত্যুতে ভেঙে পড়া শিকিসামার জীবনের একমাত্র লক্ষ্যই হয়ে ওঠে গডজিলাকে মেরে ফেলা। তাই সেও সহজেই ডক্টর নোডার পরিকল্পনায় অংশ নেয় এবং পাইলট হিসেবে নিজের দক্ষতাকে কাজে লাগানোর ইচ্ছা করে, যার জন্য সে তার সেই ওডো আইল্যান্ডের সঙ্গী টাশিবানাকে খুঁজে বের করে এবং তার কাছে সাহায্যের আবেদন করে। শুরুতে রাজি না হলেও শিকিসামার ডেডিকেশন দেখে তাকে আরও একবার ভরসা করে টাশিবানা এবং সুবিধা মতো তার জন্য তৎকালীন সময়ের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান প্রস্তুত করে। হয় মারবো না হয় মরবো, এমন একটা পরিকল্পনা নিয়ে জীবনের সবচেয়ে বড় যুদ্ধের জন্য প্রস্তুত হয় শিকিসামা, ডক্টর নোডা ও বাকিরা। পূর্ণ প্রস্তুতি শেষে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত ডক্টর নোডা ও জাপান নেভি। অন্যদিকে যুদ্ধবিমান নিয়ে তৈরি শিকিসামা গডজিলার ইন্টেল পেয়ে বিমান উড়িয়ে তাকে সমুদ্রের দিকে তাড়িয়ে নিয়ে আসে সে, এবং গডজিলা পানিতে নামা মাত্রই নিজেদের মূল কাজ শুরু করে ডক্টর নোডা ও জাপানিজ নেভি। গডজিলার চারদিকে প্লেন উড়িয়ে একদিকে তাকে কনফিউজ করে রাখে শিকিসামা। সেই সুযোগে যুদ্ধজাহাজ দিয়ে সুযোগ মতো গডজিলাকে বেঁধে ফেলা হয় ফ্রিয়ন ট্যাঙ্ক দিয়ে। অতপর গডজিলা যখনই নিজের বিধ্বংসী অ্যাটমিক ব্রেথ মারতে যায়, সাথে সাথে তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এভাবে কিছুক্ষণ পরিস্থিতি শান্ত থাকে, তবে পানির গভীর থেকে আবারও উঠে আসার ইঙ্গিত দেয় গডজিলা, যার দরুন নিজেদের দ্বিতীয় প্ল্যান কাজে লাগিয়ে তাকে দ্রুত গতিতে উঠানোর চেষ্টা চালানো হয়। তবে গডজিলার হেভিওয়েটের কারণে তাকে উঠানো সম্ভব হচ্ছিল না। তখনই দৃশ্যপটে হাজির হয় মিজিসামা।
নিজের সাথে আরও বেশ কিছু বোট নিয়ে এসে সেও সবার সাথে যুদ্ধে যোগ দেয় এবং সবার মিলিত চেষ্টায় গডজিলাকে পানি থেকে টেনে উপরে তোলা হয়। তবে উঠানো মাত্রই সবাই দেখতে পায় গডজিলার আসল রুদ্রমূর্তি। পানির চাপে শরীরে ড্যামেজ হলেও মানুষদের এই লড়াই যেন গডজিলার কিলার ইনস্টিংক্টকে আরও তাতিয়ে দেয়। পুরো শরীর থেকে এনার্জি জেনারেট করে সে এমন হিটরে তৈরি করে যা দিয়ে যেন উড়িয়ে দেওয়া সম্ভব গোটা জাপানকে, যা দেখে সবার মাঝে নেমে আসে পিনপতন নীরবতা। নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে তখন প্রস্তুত পুরো দল। ঠিক তখনই নিজের বিমান নিয়ে গডজিলার মুখোমুখি চার্জ করে শিকিসামা। এহেন পাগলামি থেকে তাকে ফিরে আসতে বারবার পিছু ডাকতে থাকে সহকর্মীরা, কিন্তু লক্ষ্যে অবিচল শিকিসামা তখন প্রস্তুত নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে। তাই সে নরিকোর ছবি সামনে রেখে এক্সপ্লোসিভে ভরপুর বিমানটা সোজাসুজি চালিয়ে দেয় গডজিলার মুখে, যার ফলে একই সাথে গডজিলার তৈরি হিটরে ও প্লেনের এক্সপ্লোসিভের বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে যায় গডজিলার দেহ। এবং দেখা যায় যে প্লেন ক্র্যাশের সেকেন্ড পূর্বে ইজেক্ট বাটনে চাপ দিয়ে প্যারাশুট লঞ্চ করে বেঁচে গেছে শিকিসামা, যা দেখে উৎসবের জোয়ার বয়ে যায় পুরো টিমের মাঝে। এবং গডজিলা কিলার শিকিসামাকে দেওয়া হয় বীরত্বের মর্যাদা। ওডো আইল্যান্ডের ভয়ানক স্মৃতি এবং যুদ্ধে লেগে যাওয়া কালিমা ধুয়ে মুছে যায় তার শরীর থেকে। ঠিক তখনই একটা টেলিগ্রাম হাতে শিকিসামার কাছে আসে তার প্রতিবেশী সুমিকো, যেটা হাতে পেয়ে মেয়ে আকিকোকে নিয়ে দৌড়ে একটা হাসপাতালের দিকে যায় শিকিসামা। গিয়ে দেখে সেদিনের গিনজা অ্যাটাক সার্ভাইভ করে এখনও বেঁচে আছে তার দীর্ঘদিনের প্রিয় সঙ্গী নরিকো। ভাগ্যজোরে মিলিত এক পরিবারের এমন অসাধারণ রিউনিয়নে তখন বেশ একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং এখানেই সিনেমাটা শেষ হয়। তবে ক্যামেরা জুম করে দেখানো হয় যে নরিকোর কাঁধের দিক থেকে উঠে আসছে একরকম রেডিয়েশন। আবার পরবর্তী সিনে দেখা যায় যে সমুদ্রের তলদেশে টুকরো হয়ে যাওয়া দেহাবশেষ থেকেও আবারও তৈরি হচ্ছে জি সেল, অর্থাৎ গডজিলা আবারও জীবিত হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে নিকট ভবিষ্যতের নতুন অবতারে আবারও মানব সভ্যতার বিনাশ করতে আসছে কিং অফ মনস্টার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পার্টে নরিকোর ভাগ্যে কি আছে? সেও কি তবে গডজিলার মতো কোনো মনস্টারে পরিণত হবে? তোমাদের মূল্যবান অপিনিয়নগুলো কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক অথবা ডিসলাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সি ইউ।